আমাদের প্রশ্নটা হচ্ছে পরপর পাঁচটি সংখ্যার যোগফল। হ্যাঁ, পরপর পাঁচটি সংখ্যার যোগফল 535 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? পরপর পাঁচটি সংখ্যার যোগফল, এই কথাটা দ্বারা বোঝাচ্ছে, আমরা একটু ভালো করে বুঝে নিই। প্রথম অঙ্কগুলো যদি একই টপিকের প্রথম দিকের অঙ্কগুলো যদি আমরা ভালো করে বুঝি, তাহলে পরবর্তী অঙ্কগুলো আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, কারণ আমরা প্রথম দুই একটা অঙ্কের মধ্যে বেসিক গুলো ক্লিয়ার করবো। ওকে, তাহলে পরপর মানে হচ্ছে ধারাবাহিক। পরপর মানে পরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ধারাবাহিক বা ক্রমিক, যেটাকে আমরা বলি। যেমন হচ্ছে আমরা যদি একটা সংখ্যা নেই, একটা সংখ্যা আমরা এক নিই, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এই যে সিরিয়াল ওয়াইজ আসতেছে, এগুলো হচ্ছে ক্রমিক। হ্যাঁ, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আমরা যদি বলি যে জোড় সংখ্যাগুলোর ক্রমিক ভাবে লিখি, আমরা প্রথমে হচ্ছে দুই, তারপর হচ্ছে চার, তারপর হচ্ছে ছয়, তারপর হচ্ছে আট, এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। একইভাবে আমরা যদি ক্রমিক বিজোড় সংখ্যাগুলো লিখি, প্রথম হচ্ছে এক, তারপর হচ্ছে তিন, তারপর হচ্ছে পাঁচ, তারপর হচ্ছে সাত, এভাবে। এগুলো হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই ক্রমিক মানে হচ্ছে সিরিয়াল ওয়াইজ আসবে। ঠিক আছে, তো আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে পরপর পাঁচটি সংখ্যার যোগফল, পাঁচটা সংখ্যার যোগফল 35 হলে, 535 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? ঠিক আছে, এই পাঁচটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? এখন আমি এই পাঁচটা সংখ্যার যোগফল জানি, কিন্তু পাঁচটা সংখ্যা তো আমি জানি না। যদি পাঁচটা সংখ্যা আমি জানতাম, তাহলে ওই পাঁচটা সংখ্যার মধ্যে বড়টা আমি বের করতে পারতাম, বলতাম যে এটা বড়টা। তাহলে এই পাঁচটি সংখ্যার যোগফল থেকে আমি কিভাবে এই পাঁচটা সংখ্যা জানতে পারবো? এটা জানার জন্য আমাকে দুইটা লাইন মনে রাখতে হবে। জাস্ট শর্টকাটে একটু দ্রুত জানার জন্য আমরা দুই লাইন মনে রাখবো। সেটা হচ্ছে কি, আমরা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে দুইটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবো। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে যদি বিজোড় সংখ্যক সংখ্যা হয়, ক্রমিক সংখ্যাগুলোর সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয়, বিজোড় সংখ্যা, বিজোড় ক্রমিক সংখ্যা না, যতগুলো ক্রমিক সংখ্যা আছে ওগুলো যদি বিজোড় সংখ্যক হয়, যেমন আমাদের এখানে ক্রমিক সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে কিন্তু এটা জোট সংখ্যক, মানে জোট চারটা সংখ্যা আছে না, চারটা সংখ্যা মানে জোট সংখ্যক সংখ্যা। ঠিক আছে, তার মানে এখানে জোট সংখ্যক ক্রমিক সংখ্যা আছে। যদি পাঁচটা থাকতো, পাঁচ পর্যন্ত থাকতো, তাহলে এখানে বিজোট সংখ্যক পাঁচটা আছে, মানে কি পাঁচটা ক্রমিক সংখ্যা আছে, মানে বিজোট সংখ্যক ক্রমিক সংখ্যা আছে। আমি বুঝতে চাচ্ছি যে যদি আমাদের বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা হয়ে থাকে, তাহলে তাদের গড়ই হচ্ছে মাঝখানের সংখ্যাটা। ঠিক আছে, অর্থাৎ এখানে পাঁচটা সংখ্যা বলছে, পাঁচটা সংখ্যা মানে বিজোড় সংখ্যক সংখ্যা, পরপর পাঁচটা মানে হচ্ছে ক্রমিক সংখ্যা। কয়টা ক্রমিক সংখ্যা? পাঁচটা ক্রমিক সংখ্যা। তো এই পাঁচটা ক্রমিক সংখ্যা মানে হচ্ছে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা। এখন এই বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার মাঝখানের সংখ্যাটা যদি আমি বের করতে পারি, তাহলে পাঁচটা সংখ্যা বের করতে পারবো, কারণ সামনে দুইটা দিলে এক এক বাড়িয়ে দুইটা দিলে, আর আগে আরো এক এক কমিয়ে আর দুটো দিলে মোট পাঁচটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে মাঝখানের সংখ্যাটা বের করতে হবে। তো মাঝখানের সংখ্যা আমরা কিভাবে জানবো? যে ক্রমিক সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে, তাহলে এই বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড়ই হচ্ছে তাদের মাঝখানের সংখ্যাটা। ঠিক আছে, আমি একটু লিখে দিই, বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড় সমান হচ্ছে কি, মধ্যম সংখ্যাটা। গড় সমান হচ্ছে মধ্যম সংখ্যা। লেখায় ক্লিয়ার হচ্ছে না, তারপরেও ভয়েস শুনে আপনারা খাতা নোট করে ফেলবেন। ওকে, এই লাইনটা মাথায় রাখতে হবে যে আমার বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা যদি আমাকে দেয়া থাকে, তাহলে তাদের গড়, তাহলে তাদের গড়টাই হচ্ছে আমার মাঝখানের সংখ্যাটা। আমি যদি তাদের কোনোভাবে যদি গড়টা বের করতে পারি, এই বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা যদি আমি কোনোরকম গড়টা বের করতে পারি, গড়টাই হচ্ছে তাদের কি, মাঝখানের সংখ্যাটা। ঠিক আছে, আচ্ছা। আর জোট সংখ্যক ক্রমিক সংখ্যার ক্ষেত্রে সেটা আমরা পরে দেখতেছি। আগে বিজোড় সংখ্যাটা, এটা যেহেতু বিজোড় সংখ্যক সংখ্যা, যেহেতু পাঁচটা সংখ্যা যেহেতু বলছে, এটা যদি বিজোড় সংখ্যক সংখ্যা, আমরা বিজোড় সংখ্যক সংখ্যাটা আগে একটু ক্লিয়ার করি। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারতেছি এই যে মধ্যম সংখ্যাটা যদি বের করতে চাই, এই পাঁচটা সংখ্যা মানে বিজোড় সংখ্যক সংখ্যা না, এদের যদি মধ্যম সংখ্যাটা আমি বের করতে চাই, মাঝখানের সংখ্যাটা আমি যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? যে এই পাঁচটা সংখ্যার গড় বের করতে হবে আমাকে, গড় বের করতে হবে। এই পাঁচটা সংখ্যার গড় যদি আমি বের করতে পারি, এই পাঁচটা ক্রমিক সংখ্যার গড় যদি আমি বের করতে পারি, তাহলে সেটাই হচ্ছে তাদের মধ্যম সংখ্যাটা। তাহলে পাঁচটা সংখ্যার ক্রমিক সংখ্যার গড় কত? তাহলে গড় কিভাবে বের করি আমরা? গড় হচ্ছে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ রাশিগুলোর যোগফলকে, রাশিগুলো কয়টা রাশি? এখানে পাঁচটা রাশি, পাঁচটা রাশির যোগফল কত? 535। ঠিক আছে, এই 535কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, কারণ গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। পাঁচটা রাশি, এদের যোগফলকে এই রাশিগুলোর সংখ্যা দিয়ে যদি ভাগ করি, যে ভাগফলটা আসবে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে গড়। সেটা কি আসবে? গড় আসবে। তাহলে 535কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, কত হবে? 5 একে 5। ঠিক আছে, তারপর 3-এর মধ্যে যাবে না, একটা শূন্য নিতে হবে, তারপর 5 7 35, তাহলে 107। 107, তার মানে
এই পাঁচটা সংখ্যার যোগফল যদি 535 হয়, এদের গড় হবে কত? এদের গড় হবে 107। তো আমরা কি বলছি, ক্রমিক বিজোড় সংখ্যা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় হচ্ছে মধ্যম সংখ্যাটা, তার মানে গড় 107, অর্থাৎ মাঝখানের সংখ্যা হচ্ছে কত? মাঝখানের সংখ্যাটা হচ্ছে 107। তাহলে সংখ্যা মোট কয়টা? পাঁচটা। তো এটা যদি মাঝখানের সংখ্যা হয়, এই পাশে আর দুইটা, আর এদিকে আর দুইটা দিলে মোট এদিকে দুইটা এদিকে দুইটা, চারটা, মাঝখানেরটা সব পাঁচটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মাঝখানের সংখ্যাটা আমরা পাচ্ছি কত? মাঝখানের সংখ্যা আমরা পাচ্ছি 107। হ্যাঁ, তাহলে আমার মোট সংখ্যা কয়টা? পাঁচটা। তাহলে এটা যদি মাঝখানের হয়, এদিকে আরো দুইটা থাকবে আর এদিকে দুইটা থাকবে, তবে তো এই মাঝখানে হবে, ঠিক আছে? তাহলে এদিকে যদি, এগুলো যেহেতু ক্রমিক সংখ্যা, এগুলো কি ক্রমিক সংখ্যা, তার মানে এক এক করে বাড়বে, এদিকে গেলে এক এক করে বাড়বে, আর এদিকে আসলে, বাম দিকে আসলে এক এক করে কমবে। তো আমি যদি এটাকে এটা যদি 107 হয়, এর পরেরটা হবে ঠিক 108, এর পরেরটা হবে ঠিক 109, আর এদিকে দুইটা আর বাকি দুইটা এদিকে আসবে। তাহলে এটা 107 হলে এর আগের সংখ্যাটা হবে ঠিক 106, এর আগের সংখ্যাটা হবে কত? 105। তাহলে দেখেন আমরা কিন্তু 5টা সংখ্যা বের করে ফেলছি, ঠিক আছে? এখন আমাকে বলছে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে। তাই আমি দেখতেছি 5টা সংখ্যা যখন আমি বের করছি, বের করার পর আমি দেখতেছি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 109। তার মানে আমার রাইট আনসার হচ্ছে কত? 109। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33, ঠিক আছে? তিনটা ক্রমিক সংখ্যা আমাকে দেওয়া আছে, এই যে তিনটা ক্রমিক সংখ্যা, এই তিনটা ক্রমিক সংখ্যার যোগফল আমাকে বলা হচ্ছে 33, তাদের গুণফল কত? আচ্ছা, আমি যদি সংখ্যাগুলো নাই জানি, তাহলে আমি তাদের গুণফল কিভাবে বের করব? তার মানে আমাকে আগে ক্রমিক সংখ্যার যোগফল থেকে কোনো না কোনো ভাবে আগে সংখ্যা তিনটা বের করতে হবে, তারপর তাদেরকে আমরা গুণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তিনটা ক্রমিক সংখ্যা, তিনটা ক্রমিক সংখ্যা মানে হচ্ছে এখানে কি সংখ্যক ক্রমিক সংখ্যা? বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা। কি সংখ্যক? বিজোড় সংখ্যক, কারণ তিনটা ক্রমিক সংখ্যা মানে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা এখানে। তো তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33। তো আমরা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি, যে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড়ই হচ্ছে তার মাঝখানের সংখ্যাটা, মানে মধ্যম সংখ্যাটা। তা আমি যদি বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড়টা বের করতে পারি, তাহলে সেই গড়টাকেই আমি ওই তিনটা সংখ্যার মাঝখানের সংখ্যা হিসেবে বলতে পারবো। তাহলে আমি এই যে যোগফল দেওয়া আছে, এই যোগফল থেকে গড়টা বের করতে পারবো কিভাবে? আমরা জানি গড় সমান হচ্ছে কি, গড় সমান হচ্ছে যোগফল ডিভাইড বাই রাশিগুলোর যোগফল ভাগ নিচে হবে রাশিগুলোর সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল কত? 33। তো এখানে কয়টা রাশি? তিনটা রাশি, তিনটার যোগফল বলছে না, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল বলছে না, তার মানে তিনটা রাশি। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে 3 11 কত? 3 একে 3, 3 একে 3, অর্থাৎ 3 11 33, অর্থাৎ আমার গড় আসছে কত? গড় আসছে 11। তো আমরা কি বলছিলাম, যে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড়টাই হচ্ছে তার মাঝখানের সংখ্যা। যেহেতু গড় 11 আসছে, তার মানে আমি বলবো যে 11 হচ্ছে কি, ওই যে তিনটা সংখ্যা আমাকে বলে দিছে, ওই তিনটা সংখ্যার মাঝখানের সংখ্যাটা আসলে 11। তাহলে বাকি সংখ্যাগুলো কি হবে? এটা যেহেতু মাঝখানের সংখ্যা আর মোট ক্রমিক সংখ্যা যেহেতু তিনটা, তার মানে এই পাশে একটা আসবে, এই পাশে একটা আসবে, তার মাঝখানে হচ্ছে 11। তাহলে আমরা যদি ক্রমিক সংখ্যার ডান দিকে যাই, ক্রমিক সংখ্যা মানে কি এক এক করে বাড়বে ডান দিকে গেলে, আর বাম দিকে গেলে এক এক করে কমবে। তো ডান দিকে আমি যদি আরেকটা ঘর নিতে হয়, তাহলে আমাকে নিতে হবে 12, ঠিক আছে? আর বাম দিকে আরেকটা ঘর, যেহেতু এটা মাঝখানের সংখ্যা, এটার এদিকে একটা হবে, এটার এদিকে একটা হবে, তাহলে এটা ঠিক বাম দিকের সংখ্যাটা হবে কত? 10। তার মানে আমার ক্রমিক সংখ্যা, এই তিনটা ক্রমিক সংখ্যা হচ্ছে কত? একটা হচ্ছে 10, 11, 12। আমরা 11 গড় থেকে 11টা জানার পরেই আমরা বাকি দুটা লিখে তিনটা সংখ্যা আমরা বের করতে পারছি। এই হচ্ছে আমাদের সেই তিনটা ক্রমিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলছে যে তিনটা ক্রমিক সংখ্যা বের করতে বলে, তো আমাকে এই প্রশ্নটা এভাবে দিয়ে বলতে পারে যে ওই তিনটা ক্রমিক সংখ্যার ছোট সংখ্যাটা কত, বড় সংখ্যাটা কত। এখন আমাকে এই প্রশ্নে বলছে গুণফল কত। তো আমরা যদি তিনজনকে গুণ করে দিই, তিনটা সংখ্যাকে যদি আমি গুণ করে দিই, তাহলে যে গুণফলটা আসবে ওইটা হচ্ছে গুণফল, ঠিক আছে? তাহলে এই তিনটাকে গুণ করলে গুণফল আসবে কত? 1320। গুণফল কত আসতেছে? এটাকে গুণ, এটাকে গুণ, এই তিনটা সংখ্যাকে যদি আমি গুণ করি, গুণ করলে গুণফল আসবে 1320। তার আমাদের রাইট আনসার হচ্ছে 1320। আশা করি ক্লিয়ার হয়েছে প্রশ্নগুলো। তো এই ধরনের অঙ্কগুলো আসলে এভাবেই হয়, ঠিক আছে? জাস্ট একটা লাইন মাথায় রাখবেন এবং ইজিলি অঙ্কগুলো সলভ করতে পারবেন। আচ্ছা, আমার এবার প্রশ্নটা হচ্ছে যে 6টা ক্রমিক পূর্ণ সংখ্যা, কয়টা ক্রমিক পূর্ণ সংখ্যা? 6টা ক্রমিক পূর্ণ সংখ্যা। এই যে মোট 6টা ক্রমিক পূর্ণ সংখ্যা, তার মানে জোট সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যা। কয় সংখ্যক? জোট সংখ্যক। এতটুকুতে আমি বুঝেছি এটা জোট সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যা। পরের প্রশ্নটা পড়ি, 6টা ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 42 হলে, কোনটার? প্রথম তিনটা। এই যে 42টা দেওয়া আছে, 42টা কিন্তু প্রথম তিনটার যোগফল, আমাকে শেষ তিনটার যোগফল বের করতে বলছে। আচ্ছা, আমি যদি শেষ তিনটা সংখ্যা নাই জানি, আমি কিভাবে যোগফল বের করবো? তাহলে আগে আমাকে শেষ তিনটা সংখ্যা জানতে হবে। তাহলে খেয়াল করেন, এই যে ক্রমিক সংখ্যা জোট সংখ্যক বলছে, কিন্তু আমাকে যখন হিন্টস দিছে,
সেখানে কিন্তু বলা হচ্ছে যে প্রথম তিনটির যোগফল 42। তাহলে আমি প্রথম তিনটির যোগফল, প্রথম তিনটি মানে এখানে কতগুলো ক্রমিক সংখ্যা আছে? বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা আছে, কারণ 6 জোড় সংখ্যক হতে পারে, কিন্তু ছয়টার মধ্যে ছয়টারই তোমাকে কি দেওয়া নাই, ছয়টার মধ্যে ছয়টারই তোমার কি দেওয়া নাই, যোগফল দেওয়া নাই। ছয়টার মধ্যে প্রথম তিনটার যোগফল দেওয়া আছে। তো প্রথম তিনটার যোগফল থেকে আমি যদি গড় বের করি, তাহলে প্রথম তিনটার মাঝখানের সংখ্যা বের হবে, কারণ আমরা জানি যদি বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা হয় তাদের গড় হচ্ছে তাদের মাঝখানের সংখ্যা। যেহেতু এখানে প্রথম তিনটার যোগফল দেওয়া আছে, এই তিনটা সংখ্যা যেহেতু বিজোড় সংখ্যক সংখ্যা, তার মানে এই তিনটার যোগফল থেকে আমি যখন গড়টা বের করব, আমি যদি গড়টা বের করি, গড় কত আসবে? সংখ্যাগুলোর যোগফল কত? 42। 42 যদি আমি রাশিগুলোর যোগফল হচ্ছে 42। কয়টা রাশি এখানে? তিনটা রাশি। 3 দিয়ে ভাগ করব, 3 একে 3, 3 4 12, 14। তার মানে গড় কত আসছে? গড় আসছে 14। তার মানে এই তিনটা সংখ্যার গড় হচ্ছে কত? 14। তার মানে আমরা বুঝবো যে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড় যদি 14 হয়, এই গড়টাই হচ্ছে ওই বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার মাঝখানের সংখ্যাটা। অর্থাৎ মাঝখানের সংখ্যাটা হচ্ছে কত? মাঝখানের সংখ্যাটা হচ্ছে 14। মাঝখানের সংখ্যাটা কত? মাঝখানের সংখ্যাটা হচ্ছে 14। এখন এখানে কয়টা সংখ্যা, কয়টা সংখ্যার বের করছি আমরা? তিনটা সংখ্যার জন্য বের করছি। তাহলে এগুলো হচ্ছে প্রথম তিনটা সংখ্যা। এখন মাঝখানের সংখ্যা যদি 14 হয়, এটা যদি মাঝখানের সংখ্যা, তাহলে এর ডান পাশে একটা আছে, এটা হবে 15। যেহেতু ক্রমিক সংখ্যা এগুলা সিরিয়াল আসবে, এর বাম পাশে একটা সংখ্যা নিতে হবে, তাহলে এটা হচ্ছে কত? 13। অর্থাৎ আমার প্রথম তিনটা সংখ্যা হচ্ছে 13, 14, 15। ক্লিয়ার হয়েছে? প্রথম তিনটা সংখ্যা হচ্ছে 13, 14, 15, কারণ আমি তাদের যোগফল থেকে আমি বের করতে পারছি আমার প্রথম তিনটা সংখ্যা হচ্ছে কি 13, 14, 15। আমাকে বলছে শেষ তিনটার যোগফল কত। আচ্ছা বলেন তো, 6টা ক্রমিক সংখ্যার প্রথম তিনটা আমি বের করে ফেলছি। এই প্রথম তিনটা হচ্ছে 13, 14, 15। এটা হচ্ছে প্রথম তিনটা। পরের তিনটা আমি কিভাবে বের করবো দেখেন তো? এগুলো যেহেতু ক্রমিক সংখ্যা, এটা 15 দিয়ে শেষ হয়েছে, তাহলে পরের তিনটা হবে কি 16, 17, 18। এই দেখেন 6টা হয়ে গেছে, তিনটা তিনটা 6টা। এই প্রথম তিনটার হিন্টস থেকে আমি যখন প্রথম তিনটার সংখ্যা বের করছি, এরপর আমি এক এক বাড়িয়ে বাকি তিনটা সংখ্যা লিখলে আমার পরবর্তী তিনটা সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন আমাকে বলছে শেষ তিনটা সংখ্যার যোগফল বের করো। তাহলে আমি শেষ তিনটা সংখ্যা তো আমি জানি এখন 16, 17, 18। তো এদেরকে যোগ করে দিলে তো আমার আনসার বের যাচ্ছে। তাহলে 16 যোগ 17 যোগ 18 যোগফল কত হবে? তাহলে আমরা যদি এই পরের তিনটা সংখ্যাকে যোগ করে দিই, যোগ করলে যোগফল কত হবে? 51 হবে। ঠিক আছে? তারপরে আমাদের রাইট আনসার হচ্ছে 51। ক্লিয়ার? তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের একটু আগের টাইপের চেয়ে একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু হচ্ছে কিন্তু আমরা আগের বেসিকটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলাকে যেগুলা এরকম জোড় সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম কিছু সংখ্যার যোগফল দেওয়া থাকবে, বাকি কিছু সংখ্যার যোগফল বের করতে বলবে, এই ধরনের যে অঙ্কগুলা, এগুলো আমরা একটা সুপার শর্টকাট দিয়ে বের করতে পারি খুব দ্রুত। এখানে তো আমরা কিছু ক্যালকুলেশন, এটাও দ্রুত হয়, এটা আমরা যেটা করছি এটা তো দ্রুত করা যায়, এটা আমরা অনেক দ্রুত করতে পারছি মুখোমুখি হিসাব করলে, কিন্তু এর চেয়েও দ্রুত করা যায়। তা আমরা ওইটাও দেখে রাখতেছি। ঠিক আছে? সুপার শর্টকাট আমরা দেখে রাখতেছি। এটাও একরকম, আগে যেটা দেখেছি এটা একটা শর্টকাট, তারপর আমরা আরো একটা শর্টকাট দেখতে পারতেছি। তো সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের যদি মাথায় থাকে আমরা আরো ইজিলি করতে পারবো। কিরকম? যে এরকম যদি টোয়াইস এন সংখ্যক, অর্থাৎ জোড় সংখ্যক, টোয়াইস এন সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যা বলে, এর মধ্যে এন সংখ্যকের যোগফল, দেখেন 6টা বলছে, 6টার মধ্যে 3টার যোগফল বলে দিছে, বাকি 3টার যোগফল বের করতে বলছে। ঠিক আছে? এরকম টোয়াইস এন সংখ্যক ক্রমিক সংখ্যার মধ্যে এন সংখ্যকের যোগফল যদি আমাকে দেয়া থাকে, এবং আরে পরবর্তী এন সংখ্যকের যোগফল যদি আমাকে বের করতে বলে, তাহলে এই টাইপসের অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই টাইপসের অঙ্কগুলো করার খুব সহজ নিয়ম হচ্ছে, প্রথম যে 3টার যোগফল দেওয়া আছে এই 3টার যোগফল আমরা লিখবো। ঠিক আছে? প্রথম যে 3টার যোগফল দেওয়া আছে এই 3টার যোগফল লিখবো, তারপর এন স্কয়ার, এন স্কয়ার। ঠিক আছে? এন স্কয়ার মানে হচ্ছে কি, দেখেন 42 প্লাস এন স্কয়ার মানে এন সংখ্যকের যোগফল দেওয়া আছে, পরবর্তী এন সংখ্যকের মান বের করতে হবে। এন মানে কয়টা? পরবর্তী কয়টা যোগফল, পরবর্তী তিনটার যোগ, শেষ তিনটার যোগফল বের, তাহলে এন মানে 3। এন মানে কত? 3, কারণ তিনটা যোগফল, এন মানে যতগুলা সংখ্যা বের করতে হবে ততগুলা সংখ্যার যোগফল। তো এখানে প্রথম তিনটার যোগফল দেওয়া থাকবে, যতটা দেওয়া থাকবে ঠিক শেষ ততটা বের করতে বলবে। ঠিক আছে? তার মানে এন মানে হচ্ছে এখানে কত? এন মানে হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার হবে। তাহলে খেয়াল করেন, 42 যোগ 3 3 9, তাহলে 42 আর 9 যোগ করলে কত হবে? 51 হবে। তাহলে আনসার এখানেও কত? এখানেও আনসার হচ্ছে 51। তাহলে আমরা, এটা হচ্ছে আরো শর্টকাট, আমরা এটা যদি পসিবল হয় আমরা মাথা রাখবো। ঠিক আছে? জাস্ট একটু দেখে রাখবো। বেসিক কিন্তু আমাদের আগেরটা। ঠিক আছে? আমরা আগে যে নিয়মটা করছি ওটা হচ্ছে আমাদের বেসিক থেকে একবারে, এটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কগুলোর
একটা শর্টকাট আমি আরেকবার বুঝিয়ে দিই, একটু সময় লাগলেও লাগুক, যেহেতু আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমাকে এরকম যখন কি বলবে টয়েস এন সংখ্যক সংখ্যার মধ্যে, এরকম টয়েস এন সংখ্যক মানে জোড় সংখ্যক 6টা ক্রমিক সংখ্যার মধ্যে, 8টা ক্রমিক সংখ্যার মধ্যে, 12টা ক্রমিক সংখ্যার মধ্যে, এরকম 6টার মধ্যে যদি প্রথম 3টা পরের 3টার যোগফল বের করতে বলছে, 10টার ক্ষেত্রে বলবে যে প্রথম 5টা যোগফল দেওয়া থাকবে, পরের 5টা যোগফল বের করতে বলবে, 12টা ক্রমিক সংখ্যা বললে তখন প্রথম 6টার যোগফল দেওয়া থাকবে, পরের 6টার যোগফল বের করতে পারবে। এইরকম যখন আমাকে টয়েস এন সংখ্যক ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম এন সংখ্যকের যোগফল দেওয়া থাকবে এবং শেষ এন সংখ্যকের যোগফল বের করতে বলবে, ওই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই যে প্রথম এন সংখ্যকের যে যোগফলটা দেওয়া আছে ওই যোগফলটা আমরা লিখবো। ঠিক আছে, ওই যোগফলটা লিখবো, লিখে প্লাস এন স্কোয়ার, মানে শেষ যতটার আমাকে যোগফল বের করতে হবে সেটা হচ্ছে এন। তাহলে কয়টার বের করতে বলছে? 3টার বের করতে বলছে। তার মানে এখানে এন এর মান কত? 3। তাহলে 3 স্কোয়ার, তো 42 কে আমি 3 স্কোয়ার মানে 9, 42 আর 9 যোগ করলে 51। ক্লিয়ার হয়েছে? ওকে, আমরা একই নিয়মের আরেকটা অঙ্ক দেখবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখন যে প্রশ্নটা, এটা হচ্ছে পরপর 10টি সংখ্যার, পরপর খেয়াল করেন, পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল 560 হলে শেষ 5টি যোগফল কত? খুব সহজ জিনিস, দেখেন আমাকে প্রথম 10টি সংখ্যার যোগফলের মধ্যে 5টার যোগফল দেওয়া আছে, প্রথম 5টা, সরি পরপর 10টা সংখ্যার মধ্যে প্রথম 5টার যোগফল দেওয়া আছে এবং পরবর্তী 5টার অর্থাৎ শেষ 5টার যোগফল আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কি বলছিলাম, শর্টকাটটা সুপার শর্টকাটটা কি ছিল? এরকম যখন টয়েস এন সংখ্যক ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম এন সংখ্যকের যোগফল আমাকে দেয়া থাকবে এবং শেষ এন সংখ্যকের যোগফল আমাকে বের করতে বলবে, তখন আমরা কি করব, যে যোগফলটা আমাকে দেওয়া আছে, প্রথম এন সংখ্যকের যে যোগফলটা দেওয়া আছে আমরা এটা লিখবো, তার মানে 560 লিখবো, তারপর যোগ এন স্কোয়ার। তাহলে 560 যোগ এন স্কোয়ার, মানে এখানে এন মানে কত? এন মানে 5টা। কয়টা যোগফল বের করতে বলছে? 5টা সংখ্যা যোগ, তার মানে এন মানে হচ্ছে 5 স্কোয়ার, মানে 5 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 560 যোগ 5 5 কত? 25। তাহলে যোগ করলে 560 আর 25 যোগ করলে কত? 585। তার মানে আমার রাইট আনসার হচ্ছে 585। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে শর্টকাট যেটা ছিল ওই শর্টকাটের নিয়মে। হ্যাঁ, দেখতে দেখতে আশা করি খেয়াল থাকবে এগুলো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। এই পরীক্ষাটা এই প্রশ্নটা 18তম বিসিএস আসা একটা প্রশ্ন। এছাড়াও আপনার বিবিএস পরিসংখ্যান সহকারীতে আসছে, জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পোস্টের জন্য আসছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। এই ধরনের একটু চেঞ্জ করে দিতে পারে আপনাকে। ঠিক আছে, হয়তো 12টার জন্য দিতে পারে, একই নিয়ম। আচ্ছা, এই সেম জিনিসটাকে আমরা আমাদের যে বেসিক দিয়ে শিখছিলাম যে 10টার মধ্যে প্রথম 5টা যোগফল দিছে, পরের 5টা যোগফল বের করতে বলছে। তাহলে আমি প্রথম 5টার যোগফল থেকে প্রথম 5টার গড় বের করতে পারবো। গড় বের করলে সেই গড়টা হচ্ছে ওই প্রথম 5টার মাঝখানের সংখ্যাটা। তো মাঝখানের সংখ্যাটা যদি বের করতে পারি, তাহলে আমি ডান দিকে 2টা বাম দিকে 2টা দিয়ে মোট 5টা, প্রথম 5টা বের করে ফেলতে পারবো। তো প্রথম 5টা যদি বের করতে পারি, পরের 5টা আরো সহজ। এক এক বাড়িয়ে লিখলে, এক এক বাড়িয়ে পরবর্তী 5টা সংখ্যা লিখলেই পরের 5টা বের হয়ে যাবে, তারপর 5টা সংখ্যা যোগ করে দিব। তাহলে এই জিনিসটা আমরা যখন বেসিক থেকে করবো তখন একটু সময় লাগতে পারে, কিন্তু সেটা যখন শর্টকাট দিয়ে করবো সময় কম লাগবে। ঠিক আছে, তো আপনারা দুইভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, শর্টকাট তো মাথায় রাখার ট্রাই করবেন, আর বেসিকটা তো একবার মাথায় ঢুকলে এটা আর কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, আমাদের এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার, হ্যাঁ, একটা বিজোড় পূর্ণ সংখ্যা, যে কোনো একটা বিজোড় পূর্ণ সংখ্যা, ওই বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার প্রথমে যে বিজোড় পূর্ণ সংখ্যাটার 5 গুণ নিছি আমি, পরে কি করবো, আমি তার পরের বিজোড় সংখ্যাটার বিজোড় পূর্ণ সংখ্যার 3 গুণ যোগ করলে, অর্থাৎ প্রথমটার 5 গুণের সাথে পরবর্তীটা 3 গুণ যদি আমি যোগ করি, যোগফল হচ্ছে 62। আমাকে বলছে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা কত। এখন বলা হচ্ছে আমি কি জানি প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা কত? আমি জানি না। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা প্রথমে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা একটু ধরে নিব। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা হচ্ছে কত? x। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা কত হবে? প্রথমটা যদি x হয়, দ্বিতীয়টা হবে, দেখেন আপনি যদি একটা প্রথমে বিজোড় সংখ্যা নিলেন 1, এখন এই 1 এর পরের বিজোড় সংখ্যাটা পাইতে হলে আপনাকে কি করতে হবে? 3। এর পরের বিজোড় সংখ্যাটা কত? 5। যেহেতু পরবর্তীটা বলছে, ঠিক ইমিডিয়েট পরেরটা, পরের বিজোড় সংখ্যাটা কত? 7। তাহলে দেখেন প্রথমটা থেকে যদি সাথে যদি 2 যোগ করি তাহলে পরেরটা পাচ্ছি, এটার সাথে আরো 2 যোগ করলে তার পরেরটা পাচ্ছি, এটার সাথে আরো 2 যোগ করলে তারপর পরেরটা পাচ্ছি, এটার সাথে আরো 2 যোগ করলে তারপর আমি পরবর্তী বিজোড় সংখ্যাটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার প্রথমটা যদি x হয়, প্রথম বিজোড় সংখ্যা যদি x হয়, দ্বিতীয় বিজোড় সংখ্যাটা হবে আমার কত? x এর সাথে আমাকে যোগ করতে হবে কত? 2। ঠিক আছে, তাহলে আমার প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে x, পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে x প্লাস 2। এখন আমাকে প্রশ্ন বলতেছে যে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, তাহলে প্রথমটা যদি x হয়, x এর 5 গুণ মানে কত?
এক্স এর 5 গুণ মানে হচ্ছে 5x। এখন পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা 3 গুণ যোগ করলে, তাহলে যোগ করতে হবে, কি যোগ করতে হবে, পরবর্তী যে বিজোড় সংখ্যাটা আছে এটা 3 গুণ। তাহলে আমরা একটু ভেঙে করে ট্রাই করি সবার জন্য। 3 ইন্টু এক্স প্লাস 2, ঠিক আছে। এই যে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণ, প্রথম বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে আমি যদি পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার 3 গুণ যোগ করি, যোগফল হবে আমার কত, 62। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করে আমরা যদি লিখি এখানে 5x প্লাস এই তিনটা আমি যদি এর সাথে গুণ করে দিই, প্রথমে 3টা x এর সাথে গুণ হবে 3x প্লাস 3 দিয়ে গুণে কত 6 ইকুয়াল টু হচ্ছে 62। আচ্ছা, এর পরের লাইনে দেখেন আমার 5টা x আর 3টা x মিলে মোট কয়টা x হবে, 8টা x হবে। আর এই 6টা প্লাস 6 আছে না, এটা এই পাশে চলে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 62 থেকে আমি যদি 6 বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকে কত, বাকি থাকে 56, ঠিক আছে। তাহলে আমি 8x সমান কত লিখতে পারবো, 8x সমান হচ্ছে 56। তো 8x সমান যদি 56 হয়, তাহলে আমার x এর মান কত হবে, তাহলে আমি 8 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে না, পরের লাইনে যদি আমি একবার ভেঙে যদি আমরা দেখি, আমরা পাশাপাশি কাটতে পারি, 8 দিয়ে 7 8 56 দিয়ে কেটে দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা যদি ভেঙে করি, x টা এই পাশে থাকলে 8টা যদি এই পাশে চলে আসে, তাহলে এখানে গুণ অবস্থা ছিল, এখানে আসলে ভাগ হবে, তাহলে নিচে 8 হবে, উপরে 56 হবে, ঠিক আছে। 7 8 56, অর্থাৎ আমার x এর মান আসছে, x এর মান আসে কত, 7। তাহলে x আমার কি ছিল, x আমার ছিল প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা, ঠিক আছে। তাহলে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যা আমাকে জানতে চাইছে না, তাহলে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে x, x মানে কত 7, তার মানে আমার প্রথম বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে 7 মানে 7, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কগুলা এভাবে করে করতে পারি। আবার আরেকটু দ্রুত করার জন্য আমরা অপশন টেস্ট করতে পারি, ঠিক আছে। কিরকম অপশন টেস্ট, আমাকে বলছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটাই কত, অর্থাৎ আমাকে অপশনে যেগুলো দেওয়া আছে, এই অপশনে এগুলো সবগুলো কিন্তু কি, সবগুলো প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা, ঠিক আছে। এই প্রশ্নের প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা আমাকে অপশনে দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে একটা অপশন রাইট আর বাকিগুলো ভুল। এখন আমার প্রথম অপশন যদি আমার আনসার হয়ে থাকে, তাহলে আমাকে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে কত, 5। এই 5 এর 5 গুণ কত, 5 এর 5 গুণ হচ্ছে 25, এটার সাথে যোগ হবে কত, পরবর্তী বিজোড় সংখ্যা 3 গুণ। তো 5 যদি প্রথম বিজোড় সংখ্যা হয়, ঠিক তার পরের বিজোড় সংখ্যা হবে কত, 7, 7 এর 3 গুণ কত, 21। তাহলে 25 আর 21 যোগ করলে কি 62 হচ্ছে কিনা, 40 46 হচ্ছে। তার মানে এটা আমার রাইট আনসার না। 6 যদি আমার প্রথম বিজোড় সংখ্যা হয়ে থাকে, তাহলে 6 এর 5 গুণ হচ্ছে কত, 6 এর 5 গুণ হচ্ছে 5 6 30, যোগ 6 এর পরবর্তী বিজোড় সংখ্যা কত। এখন প্রশ্ন হচ্ছে 6 কি বিজোড় সংখ্যা, 6 বিজোড় সংখ্যা, তার মানে 6 তো এমনিই হবে না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 7। এই 7 যদি আমার প্রথম বিজোড় সংখ্যা হয়ে থাকে, তাহলে 7 এর 5 গুণ কত, 7 এর 5 গুণ হচ্ছে 35, 7 এর 5 গুণ হচ্ছে 35, ঠিক আছে। এখন 7 এর পরবর্তী বিজোড় সংখ্যা কত, 7 এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 9, 9 এর 3 গুণ কত, 9 এর 3 গুণ হচ্ছে 27। তাহলে আমাকে বলছে প্রথম বিজোড় সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 62 হবে। তাহলে আমি দেখি প্রথম বিজোড় সংখ্যা যদি আমার 7 হয়ে থাকে, তার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যা 9 এর 3 গুণ যোগ করলে 62 হচ্ছে কিনা। 30 আর 20 50, 5 7 12, তাহলে 60 62। তার মানে আমার এই অপশনটা হচ্ছে কারেক্ট, কারণ এই অপশনটা যদি প্রথম বিজোড় সংখ্যা আমি ধরে নিই, তাহলে আমার যে শর্ত, প্রশ্নের মধ্যে যে শর্ত দেওয়া আছে, এই শর্তটা মিলতেছে। তার মানে আমার রাইট আনসার হচ্ছে কত, 7। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলা অপশন টেস্টের মাধ্যমে কি করতে পারবো, সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, এখন যে প্রশ্নটা এটা হচ্ছে যে তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, তিনটা ক্রমিক সংখ্যা, কিন্তু সংখ্যাগুলো কিন্তু জোড় হতে হবে, কি হতে হবে, জোড় হতে হবে। জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি 3 গুণ অপেক্ষা 40 কম, এটা হচ্ছে শর্ত। হ্যাঁ, এটা হচ্ছে শর্ত, এখান থেকে পর্যন্ত শর্ত যে আমার তিনটা ক্রমিক জোড় সংখ্যা, ওই সংখ্যাটার, ওই তিনটা ক্রমিক জোড় সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটার 3 গুণ অপেক্ষা 40 কম, ঠিক আছে। তাহলে আগে আমাকে ওই তিনটা ক্রমিক জোড় সংখ্যা সম্পর্কে ধারণা নিতে হবে। তাহলে আমরা যেহেতু জানি না, তাহলে আমরা ধরে নিব যে প্রথমটা হচ্ছে x, প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে x। তাহলে দেখেন আমি কিছু জোড় সংখ্যা লিখি, এটা হচ্ছে প্রথম জোড় সংখ্যা, আমি যদি লিখি 2, পরেরটা হচ্ছে 4, পরেরটা 6, পরেরটা 8, তাহলে খেয়াল করেন এটা 2, এটা 4, তার মানে প্রথমটার সাথে আরো 2 যোগ করার পর আমি দ্বিতীয়টা পাইছি, দ্বিতীয়টার সাথে আরো 2 যোগ করার পর আমি তৃতীয়টা পাইছি, তৃতীয়টার সাথে আরো 2 যোগ করার পর আমি চতুর্থটা পাইছি। এভাবে 2 2 যোগ করার পরে আমি কি পাবো, একটা একটা ক্রমিক জোড় সংখ্যাগুলো একটার পর একটা পাবো।
তাহলে আমার প্রথমটা যদি এক্স হয়ে থাকে, পরেরটার সাথে আরো 2 যোগ করতে হবে, ঠিক পরের ক্রমিক সংখ্যাটা পাওয়ার জন্য আমাকে এক্স এর সাথে একটা 2 যোগ করতে হবে, ঠিক আছে। 3 নম্বর ক্রমিক সংখ্যাটা পাওয়ার জন্য আমাকে 2 নম্বরটার সাথে 2 যোগ করতে হবে। তাহলে x প্লাস 2 এর সাথে আমি যদি আরো 2 যোগ করি, তাহলে x প্লাস কত হবে, 2 প্লাস 2 মানে 4 হয়ে যাবে। তাহলে আমার তিনটে ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে যে x, একটা যদি x হয়, আরেকটা হবে x প্লাস 2, আরেকটা হবে x প্লাস 4, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের শর্তটা অ্যাপ্লাই করার পালা আসছে। এখন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি, এই যে আমাকে তিনটে ক্রমিক জোড় সংখ্যা বলছে, এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা বৃহত্তমটার 3 গুণ অপেক্ষা 40 কম। অর্থাৎ বৃহত্তমটার সাথে 3 গুণ করলে যে সংখ্যাটা হবে তার থেকে 40 কম। কে কম? ক্ষুদ্রতম সংখ্যাটা কম। অর্থাৎ এই যে দুইটা সংখ্যা, ক্ষুদ্রতম এবং বৃহত্তম, এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যাটা 3 গুণ, বৃহত্তম সংখ্যাটা 3 গুণ থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা 40 কম। অর্থাৎ এদের দুই জোড়ের মধ্যে, মানে বৃহত্তমটার সাথে 3 গুণ করার পর যে সংখ্যাটা পাবো সেটা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটার ব্যবধান হচ্ছে, পার্থক্য হচ্ছে কত? 40। এটা তো বোঝাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এই তিনটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এটা, আর সবচেয়ে বড় হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে দেখেন, আমাকে বলছে সবচেয়ে বড়টার 3 গুণ অপেক্ষা 40 কম। তাহলে সবচেয়ে বড়টার 3 গুণ কত? আমি যদি সবচেয়ে বড়টা x প্লাস 4, এটার সাথে আমি 3 গুণ করে দিই, x প্লাস 4 এর সাথে আমি 3 গুণ করে দিই, আর সবচেয়ে বড়টার 3 গুণ থেকে 40 কম, অর্থাৎ সবচেয়ে বড়টার সাথে 3 গুণ করার পর যে সংখ্যাটা পাবো তার সাথে ছোটটার ব্যবধান, পার্থক্য হচ্ছে 40। তাহলে পার্থক্য দেখাতে আমরা কি বলবো? বিয়োগ চিহ্ন বসাবো। আর সবচেয়ে ছোট হচ্ছে কত? x, ইকুয়াল টু হচ্ছে কত? 40। এই শর্তটা একটু বুঝেন, ঠিক আছে। সবচেয়ে বড়টার 3 গুণ থেকে ছোটটা হচ্ছে কত কম? 40 কম। তার মানে সবচেয়ে বড়টার 3 গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা, এটার ব্যবধান হচ্ছে কত? 40। তার ব্যবধান বুঝতে, মানে পার্থক্য বুঝতে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করি। এই জন্য সবচেয়ে বড়টা 3 গুণ বিয়োগ ছোটটা সমান হচ্ছে কত? 40। আচ্ছা, এরপর আমরা ডিরেক্ট করি। 3 আর x যোগ করলে 3x গুণ করলে 3x হবে, প্লাস 3 4 12 হবে, মাইনাস x সমান হচ্ছে কত? 40। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? এখানে 3টা x আর এখানে 3টা x প্লাস আছে আর একটা x মাইনাস আছে। তাহলে একটা 3টা প্লাসে একটা মাইনাস হলে বাকি থাকে কয়টা? 2টা। আর এই প্লাস 12টা আমি যদি এপাশে পাঠিয়ে দিই, এটা মাইনাস 12 হয়ে যাবে। তাহলে 40 থেকে 12 গেলে কত হবে? 40 থেকে 12 গেলে হবে 28, ঠিক আছে। এখন আমি যদি কাটাকাটি করি, 14 দুগুণা কত? 14 দুগুণা 28। সুতরাং আমার x সমান আসছে কত? x সমান আসছে 14। তার মানে আমার x এর মান আসতেছে 14। তাহলে x মানে কি? x মানে হচ্ছে আমার ছোট সংখ্যাটা। x মানে হচ্ছে ছোট সংখ্যা। আমাকে বলতে বৃহত্তম সংখ্যাটা কত বের করতে। আমার বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা হচ্ছে x প্লাস 4। তাহলে x প্লাস 4 হচ্ছে আমার বৃহত্তম সংখ্যাটা, x প্লাস 4 হচ্ছে আমার বৃহত্তম সংখ্যাটা। তো x এর মান যদি 14 হয়, এর সাথে 4 যোগ করলে কত হবে? 14 4 যোগ করলে কত হবে? 18 হবে। তার মানে আমার রাইট আনসার হচ্ছে 18। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যাটা, আমরা বৃহত্তম সংখ্যা বের করছি। তো ঠিক একইভাবে এই অঙ্কগুলো আমরা কি করতে পারবো? এই ধরনের অঙ্কগুলো আমরা অপশন টেস্ট করে, মানে সমীকরণ ছাড়া, এরকম এটা তো আমরা সমীকরণ দিয়ে করছি, ঠিক আছে। এভাবে সমীকরণ করা ছাড়া আমরা অপশন টেস্ট করে করতে পারবো, ঠিক আছে। তাহলে তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম। বৃহত্তম সংখ্যাটি কত? এই যে অপশন আমাকে যে আনসারগুলো দেওয়া আছে, এগুলো সবগুলো বৃহত্তম সংখ্যা দেওয়া আছে। তো প্রথমটা যদি আমার কি হয়? বৃহত্তম সংখ্যা হয়। প্রথমটা যদি আমার কি সবচেয়ে বৃহত্তম সংখ্যা হয়, যেহেতু ক্রমিক জোড় সংখ্যা এগুলা, এটা বৃহত্তম, তার মানে বাকিগুলো এদিকে আছে, ছোটগুলো বাম দিকে আছে, বাকিগুলো তার চেয়ে ছোট, মানে বাম দিকে আছে। তো তার চেয়ে ছোট কে? তার চেয়ে ছোট 12, তার চেয়ে ছোট হচ্ছে 10, ঠিক আছে। এখন আমাকে বলছে যে শর্তটা মিলে দেখতে হবে যে পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটা বৃহত্তমটার 3 গুণ অপেক্ষা 40 কম। তো বৃহত্তমটার 3 গুণ কত? বৃহত্তমটা হচ্ছে এটা, 14 হচ্ছে সবচেয়ে বড়। এখানে এই তিনটার মধ্যে 14 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে 14 এর 3 গুণ কত? 42। এই 42 থেকে ক্ষুদ্রতমটা বাদ দিলে 40 হয় কিনা? হয় কত? হয় 32। তাহলে কি এটা আমার শর্তের সাথে মিলতেছে? 40 কম বলছে, কিন্তু বলতে দেখা যাচ্ছে কত কম? এটা সবচেয়ে ক্ষুদ্রতমটা সবচেয়ে বড়টা 3 গুণ থেকে 32 কম দেখা যাচ্ছে, কিন্তু আমাকে বলছে 40 কম। তার মানে আমার এটা রাইট আনসার না। তাহলে এটা তো হচ্ছে কি বিজোড় সংখ্যা, আমাকে তো বলছে ক্রমিক জোড় সংখ্যার জন্য। তো এটা কি আমার আনসার হবে? আনসার হবে না, কারণ এটা বিজোড় সংখ্যা। কারণ 18 যদি আমার সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যাটা হয়ে থাকে, 18 যদি সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যাটা হয়ে থাকে, তিনটার মধ্যে 18 যদি সবচেয়ে বড় বৃহত্তম জোড় সংখ্যাটা হয়ে থাকে, বাকি দুইটা কি? যে বাকি এটা যদি যেহেতু সবচেয়ে বড়, তার বাকি দুইটা হবে সবচেয়ে ছোট, মানে এর চেয়ে ছোট, এর চেয়ে ছোট, 18 চেয়ে ছোট। তো ছোট জন্য আমাকে বাম দিকে আসতে হবে। তাই 18 যদি হয়, 18 হচ্ছে ছোট জোড় সংখ্যা হচ্ছে কত? ইমিডিয়েট কাছাকাছি, এর আগের জোড় সংখ্যা 16, এর আগেরটা হচ্ছে কত? 14। তাহলে খেয়াল করেন, আমার এই 14 15 14 16 18 যদি তিনটা সংখ্যা, আমাকে বলতে সবচেয়ে বড়টা 3 গুণ অপেক্ষা, তাহলে সবচেয়ে বড়টা কত? 18।
এই 18 3 গুণ কত? 54। 18 3 গুণ কত? 54। এই সবচেয়ে বড় 3 গুণ থেকে আমি যদি সবচেয়ে ছোটটাকে বিয়োগ করি, 14 কে বিয়োগ করি, তাহলে সবচেয়ে বড় 3 গুণ থেকে 14 মানে সবচেয়ে ছোটটা বিয়োগ করলে বিয়োগফল কত আসতেছে? 40 আসতেছে। তার মানে দেখা যাচ্ছে দেখেন 54 থেকে 14 গেলে 40। তাহলে কি বোঝাচ্ছে দেখেন যে সবচেয়ে বড়টার 3 গুণ সবচেয়ে ছোটটা থেকে কত বেশি? 40 বেশি। আর এভাবে যদি আমরা বলি যে সবচেয়ে ছোটটা হচ্ছে মানে ছোট জোড় সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়টার 3 গুণ থেকে 40 পরিমাণ কম। ঠিক আছে? ওকে, মানে এদিক থেকে বললে বেশি আর এদিক থেকে বললে কম। যেহেতু আমাদের প্রশ্ন কম বলছে আমরা এদিক থেকে বলবো যে সবচেয়ে ছোটটা বড়টার 3 গুণ থেকে কত কম? 40 কম। এটাই আমার সত্যকে মেনে চলতেছে। তার মানে আমার রাইট আনসার হচ্ছে এটাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে পরপর, ঠিক আছে, তিনটি সংখ্যার গুণফল। পরপর তিনটি সংখ্যা মানে হচ্ছে এগুলো ক্রমিক সংখ্যা। এগুলা ক্রমিক, ক্রমিক বলেন ধারাবাহিক বলেন একই, ঠিক আছে, ক্রমিক সংখ্যা। তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? তাহলে পরপর তিনটা ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে। এখন আবার বলি না যে তিনটা বলছে, তো তিনটা তো মানে বিজোড় সংখ্যক সংখ্যা, এদের গড় বের করে আমি মাঝখানের সংখ্যাটা, এদের গড় বের করতে হলে আপনার যোগফল লাগবে, কিন্তু ওরা তো আপনাকে যোগফল দেয় না, দিছে কি গুণফল। এটা আর গড় বের করে করা যাবে না। যেহেতু বলছে তিনটা ক্রমিক সংখ্যার গুণফল কত? 120, যোগফল বের করতে বলছে, তো আমি আগে সংখ্যা তিনটা বের করব, তারপর তাদের যোগফলটা বের করবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে আমি যদি যোগফলটা বের করতে চাই, এদের সংখ্যা তিনটা বের করতে চাই, এরকম যখন আমাকে পরপর তিনটা সংখ্যা, পাঁচটা সংখ্যা, ছয়টা সংখ্যা, চারটা সংখ্যা, এদের গুণফল দেয়া থাকবে এবং তাদের যোগফলটা বের করতে বলবে, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করবো? তাহলে প্রথমে আমাকে 120 এর গুণনীয়কগুলো বের করতে হবে। 120, এই 120 এর গুণনীয়কগুলো আমি বের করি। 2 দিয়ে যদি আমি প্রথমে ভাগ করি 120 কে, তাহলে কত হবে? 60 দিয়ে গুণা 120। তারপর যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 30 দিয়ে গুণা 60। তারপর যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 15 দিয়ে গুণা 30। আর কি 2 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। এবার 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে 3 5 15, আর ভাগ যাচ্ছে না। তাহলে আমি কতগুলো সংখ্যা পেলাম এখানে দেখেন? অনেকগুলো গুণনীয়ক পেলাম। এখন এই গুণনীয়কগুলোকে ব্যবহার করে কি করতে হবে? তিনটা ক্রমিক সংখ্যা আমাকে সাজাতে হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, আমরা এই যে গুণনীয়কগুলা, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা যে গুণনীয়কগুলা পাইছি, এই গুণনীয়কগুলা, এই যে গুণনীয়কগুলো কি কি পাইলাম? 2 পাইলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 5। আচ্ছা, খেয়াল করুন তো এখানে সিঙ্গেল সিঙ্গেল যে গুণগুলো আছে দেখেন, এখানে আমরা যদি একটু খেয়াল করি যে 2 3 বার গুণ আছে, 3 আছে, 5 আছে, তাহলে 5 কিন্তু একটা সংখ্যা। এটা আমরা একটা, মানে আমাকে এখান থেকে তিনটা সংখ্যা বানাতে হবে এবং তিনটা সংখ্যা ধারাবাহিক বানাতে হবে। ঠিক আছে, তিনটা সংখ্যা একটার পর একটা আসতে হবে। তাহলে আমি যদি একটু বুদ্ধি করে দেখি, 5 যেহেতু একটা সিঙ্গেল সংখ্যা আছে এবং এটা একটু বড়, আমি 5কে আলাদা করে রাখলাম। ঠিক আছে, এখন আর বাকি চারটা সংখ্যা থেকে আমি দুইটা সংখ্যা বানাতে হবে। এখন এটা যদি 2 দ্বিগুণ 4 লিখি আমি, আর এখানে যদি 3 দ্বিগুণ 6 লিখি, আর একটা সংখ্যা এখানে 5 আছে, তাহলে খেয়াল করেন 4 5 6 তিনটা সংখ্যা কিন্তু সিরিয়াল ওয়াইজ আসছে। ঠিক আছে, তার মানে আমার সংখ্যা তিনটা হচ্ছে 4 5 6। ক্লিয়ার? এই যে তিনটা পরপর সংখ্যা বলছে, এই তিনটা সংখ্যা হচ্ছে এগুলাই, 4 5 6। টেস্ট বিশ্বাস না হলে আপনি গুণ করে দেখেন, এই 4 আর 5 6 গুণ করে দেখেন, 4 5 20, 6 আর 20 গুণ করলে কত হবে? 120। তার মানে তাদের গুণফল 120 হচ্ছে। তার মানে আমার যে তিনটা সংখ্যা বলছে, ওই তিনটা সংখ্যা আসলে এগুলাই। ঠিক আছে, এখন এই তিনটা সংখ্যাকে আমাকে কি বের করতে বলছে? এই তিনটা সংখ্যা 4 5 6, এদের যোগফল বের করতে বলছে। তাহলে যোগ করলে কত হবে? 6 4 10, 10 আর 5 15। আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে 15। আনসার হচ্ছে কত? 15। তাহলে আমি এই জিনিসটা, এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, তাহলে আমরা কি করব? প্রথমে এই ধরনের অঙ্কগুলোর প্রথমে গুণনীয়কগুলো বের করব, উৎপাদকগুলো বের করব। বের করার পরে এই গুণনীয়কগুলোকে আমাকে যেহেতু তিনটা সংখ্যা বলছে, কয়টা সংখ্যা বলছে? তিনটা ক্রমিক সংখ্যা বলছে। এখানে আমার গুণনীয়ক বলেছে 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা সংখ্যাকে কাটছাট করে গুণ করে আমাকে তিনটা সংখ্যা বের করতে হবে এবং তিনটা সংখ্যা যাতে ধারাবাহিক হয় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি দেখতেছি 5 একটা সিঙ্গেল সংখ্যা এবং এটাদের মধ্যে বড়, আমি এটাকে একটু আলাদা রাখলাম। আর বাকি চারটাকে দুটো বানানোর চেষ্টা করলাম এবং সিরিয়ালি বানানোর চেষ্টা করলাম। আমি খেয়াল করলাম যে 2 দিয়ে গুণা 4 এটা যদি একটা সংখ্যা হয়, আর 3 দিয়ে গুণা 6 এটা একটা সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমার 4 5 6 সব ক্যালকুলেশন করার পর আমার তিনটা সংখ্যা পাচ্ছি এবং সিরিয়ালি পাচ্ছি 4 5 6। তার মানে আমার রাইট আনসার হচ্ছে 4 5 6 এবং এই তিনটাকে যোগ করে দিলে আমার আনসারটা বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে আর সমস্যা হবে না।
আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের 72-এর ভাজক সংখ্যা কয়টি? হ্যাঁ, তাহলে এই যে কোন একটা সংখ্যা দিয়ে এর ভাজক সংখ্যা কয়টি, মানে কতগুলো সংখ্যা থেকে ভাগ করা যায়, তাহলে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, 72 ভাজক সংখ্যা কয়টি আমরা যদি বের করতে চাই, হ্যাঁ, আমরা যদি আলাদা আলাদা বের করতে চাই অনেক সময় লাগবে। তাহলে আমরা একটা টেকনিকের মাধ্যমে, যেহেতু আমাদের এমসিকিউ বেসড প্রিপারেশন, আমরা একটা খুব সিম্পল ভাবে এই ধরনের অঙ্কগুলা, যে ভাজক সংখ্যা বের করার যে অঙ্কগুলা, এগুলো কিভাবে করব। আমরা প্রথমে 72-কে উৎপাদকে বিশ্লেষণ করবো বা গুণনীয়ক আকার ভাঙবো। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 36 দুগুণে কত? 72। আবার যদি 2 দিয়ে দেখি তাহলে 18 দুগুণে কত? 36। আবার যদি 2 দিয়ে ভাগ করি 9 দুগুণে কত? 18। এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9। তার মানে আমরা উৎপাদকে ভাঙার পর আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটু ডিটেলসে ভেঙে দেখি, এরপর আমরা শর্টকাট করার জন্য ট্রাই করবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 3বার গুণ আছে, 2 3বার গুণ আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 এর পাওয়ার 3। কোন একটা সংখ্যা যতবার গুণ থাকে তার পাওয়ার তত। ঠিক আছে, ইনটু 3 কয়বার গুণ আছে? 3 2বার গুণ আছে, তার মানে 3 এর পাওয়ার হচ্ছে কত? 2। ঠিক আছে, আচ্ছা, এখন এর ভাজক সংখ্যা কয়টি, এটা বের করার জন্য এর উৎপাদকগুলো এভাবে ভাঙার পরে, এই যে দেখেন, এই যে এর পাওয়ার 3, এর পাওয়ার হচ্ছে 3 আর এর পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, আমাদের কাজ হবে এই পাওয়ার গুলাকে নিয়ে। ঠিক আছে, এই যে পাওয়ার 3, এই 3 এর সাথে 1 যোগ করে দিব, তারপর গুণ, এর পাওয়ার 2 না, এর 2 এর সাথে 1 যোগ করে দিব, মানে পাওয়ার গুলোর সাথে 1 1 যোগ করে আবার গুণ করে দিব। মানে বেস নিয়ে আমাদের কোনো, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে পাওয়ারকে নিয়ে। এটার পাওয়ারের সাথে 1 যোগ করব, এটার পাওয়ারের সাথে 1 যোগ করব, তারপর গুণ করে দেব। তাহলে 3 একে কত? 4, ইনটু 2 একে কত? 3। তাহলে 3 4 কত? 12। তার মানে 72-এর ভাজক সংখ্যা কয়টা? 72-এর ভাজক সংখ্যা হচ্ছে 12টি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এই যে এই ধরনের ভাজক সংখ্যা বের করার যে অঙ্কগুলা, এই অঙ্কগুলো আমরা ইজিলি ভাবে করবো। তো আপনি যখন বুঝে যাবেন একবার, তখন আপনি এই লাইনে আসার পরে, বা এই লাইনেও আর আসতে হবে না, এখানে দেখতেছি আমি 2 3বার গুণ আছে, তার মানে 2 এর পাওয়ার হচ্ছে 3। তাহলে আমাকে পাওয়ার 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়ে যাবে। আর এখানে 3 হচ্ছে 2বার গুণ আছে, তার মানে 3 এর পাওয়ার 2, পাওয়ার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 2 এর পাওয়ার, 3 এর পাওয়ার যদি 2 হয়, ওই 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3 হবে। তাহলে পাওয়ার দুটো গুণ করে দিলে 3 4 12। তখন আপনি এই লাইন থেকে, এখান থেকে ডাইরেক্ট এখানে জাম্প করে আনসারটা বের করতে পারবেন। কিন্তু প্রথমত বোঝার জন্য আপনাকে এই জিনিসটা পুরোটা ডিটেলস দেখতে হবে। দেখার পর আপনি করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি মুখে মুখে হিসাব করে এখানে আনসারটা বসাবেন। ঠিক আছে, শুরুতে যদি আপনি এটা করতে চান, তাহলে হয়তো আপনার কাছে কি লাগবে? একটু জটিল লাগবে। সবার কাছে না, অনেকেই পারে, যারা পারেন আমি তাদের কথা বলছি। ঠিক আছে, 30 সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা রয়েছে? তাহলে ভাজক সংখ্যা বের করার জন্য আমরা কি করি? এই যে সংখ্যাটা 36, এটার গুণনীয়কগুলো বের করবো কতগুলা। 2 দিয়ে ভাগ করলে 18 দিয়ে গুণা 36, 2 দিয়ে ভাগ করলে 9 দিয়ে গুণা 18, আর তারপর 3 দিয়ে ভাগ করতে হবে, 3 তিরিকে 9, 2 দিয়ে যাবে না, এই জন্য 3 দিয়ে, 3 তিরিকে 9। তার মানে আমি পাচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করি? এই যে 2 2 কয়বার গুণ আছে? 2বার গুণ আছে, তার মানে 2 এর পাওয়ার কত? 2, ইনটু 3 কয়বার গুণ আছে? 2বার, তার মানে 3 এর পাওয়ারও 2। একটা সংখ্যা যতবার গুণ থাকবে তার পাওয়ার তত। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আমাদের এই বেসগুলো নিয়ে আমাদের আর কোনো কাজ নেই, এগুলো নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। এগুলা ছাড়া আমাদের খেয়াল করতে হবে পাওয়ারের দিকে। এই পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে 2, তার মানে পাওয়ারের 2 এর সাথে আরো 1 যোগ করতে হবে। এটার পাওয়ার কত? 2, এই 2 এর সাথে আরো 1 যোগ করতে হবে, যোগ করে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 2 একে 3 ইনটু 2 একে 3, তাহলে 3 3 কত? 9। তার মানে আমার ভাজক সংখ্যা হচ্ছে কয়টা? 9টা। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার জন্য, এটার জন্য সময় নষ্ট হয়। আমরা সময়টা নষ্ট না করে একবার বুঝে যাওয়ার পরে আমরা কি করবো? এখানে 2 2বার গুণ আছে, তো তাহলে পাওয়ার 2, তো 2 এর সাথে আমাকে পাওয়ার সাথে 1 যোগ করতে হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে। আর এটা 3 কয়বার গুণ আছে? 3 2বার আছে, তার মানে 3 এর পাওয়ারও 2 হবে। তো 2 এর সাথে পাওয়ারের সাথে আরেক যোগ করলে 2 একে কত হবে? 3 হবে। আমরা এই দুজনকে গুণ করে দিই, 3 3 কত? 9। তার মানে আমার আনসার হচ্ছে 9। তাহলে আমাদের সময়টা অনেকটা কি ক্যালকুলেশন স্কিপ হইলো, সময়টা অনেকটা বেঁচে গেল। ওকে, আমাদের আবার প্রশ্ন হচ্ছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে সিরিয়াল করে থাকবে এরকম,
পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 23, মানে যাদেরকে বর্গ করার পর তার দুটো বর্গের বিয়োগফল হচ্ছে কত 23। তাহলে দুটো ক্রমিক পূর্ণ সংখ্যা আগে আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, আমাদের প্রথম ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে কত, আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এক্স যদি প্রথম সংখ্যাটা হয়, ঠিক তার পরের ক্রমিক সংখ্যাটা পেতে হবে। অর্থাৎ আমার একটা সংখ্যা যদি 2 হয়, তার পরের ক্রমিক সংখ্যাটা হচ্ছে 3, মানে আগেরটার সাথে এক যোগ করলে আমি পরেরটা পাচ্ছি। তাহলে আমার প্রথমে যদি এক্স হয়, ঠিক পরেরটা পাইতে হলে আমাকে এক্স এর সাথে এক যোগ করতে হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলছে কি আমি তাহলে আমার দুটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। আমার যে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা আমি দুটা নিজের মতো করে ধরে নিলাম, একটা ধরলাম এক্স আর একটা ধরলাম এক্স প্লাস ওয়ান। আমাকে বলছে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 23। তাহলে তার দুইটা ক্রমিক সংখ্যা আমি নির্ণয় করলাম এবং তাদের বর্গের অন্তর 23। তাহলে আমার যে প্রথমটা হচ্ছে এক্স, এক্স এর বর্গ হচ্ছে কত, এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স প্লাস ওয়ান এটাকে আমি যদি বর্গ করি এটা হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এভাবে লিখলে আমার হবে না। কেন হবে না আমি আপনাকে লিখে আমি আগে দেখাইলাম। হবে না, কেন হবে না খেয়াল করেন। আপনাকে বর্গের অন্তর বলছে 23, বিয়োগফল 23, বর্গ বর্গ করার পরে যে বিয়োগফলটা সেটা হচ্ছে 23। এখন এটা হচ্ছে আপনার ছোটটা, প্রথমটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ছোট ক্রমিক সংখ্যাটা, এটা হচ্ছে বড় ক্রমিক সংখ্যাটা। তো বড় ছোট ক্রমিক সংখ্যাটাকে বর্গ করলে আমি যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই বড় ক্রমিক সংখ্যার বর্গের চেয়ে ছোট। তো ছোটটা থেকে যদি আমি বড়টা বিয়োগ করি তাহলে কি আমি কোনো পজিটিভ সংখ্যা পাবো? পাবো না। এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে করতে হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে আমি প্রথমে লিখবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে কত বড়টার বর্গ থেকে ছোটটার বর্গ, আমার দুটা ক্রমিক সংখ্যা দুটো আলাদা আলাদা বর্গ করে তাদের বিয়োগ করলে বিয়োগফল হবে কত, বিয়োগফল হবে আমার 23। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এ প্লাস এটা হচ্ছে এটা এটা পুরোটাকে আমি যদি এ ধরি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি ধরি এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বীজগাণিতিক সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স প্লাস ওয়ান পড়ে বসবে মাইনাস বি, ইকুয়াল হচ্ছে কত 23। পরের লাইনে খেয়াল করেন আমার হচ্ছে এখানে এক্স আর এক্স চলে যাবে, বাকি থাকবে শুধু ওয়ান। ঠিক আছে, প্লাস ওয়ান মানে শুধু ওয়ান থাকবে। তো ওয়ানটা যদি এদের সাথে গুণ হয় তাহলে আমি দেখি এখানে এক্স আর এক্স যোগ করলে টোয়াইস এক্স, তাহলে এখানে থাকতেছে টোয়াইস এক্স প্লাস ওয়ান। এখানে ওয়ান ওয়ান এদের সাথে গুণ হলে এটাই থাকবে, তার মানে আমাকে আর ব্র্যাকেট গুলো কি দিতে হচ্ছে না। তাহলে আমি ব্র্যাকেট গুলো দিব না, ব্র্যাকেট না দিয়ে লিখবো টোয়াইস এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে কত 23। তাহলে খেয়াল করে ওয়ানটা এই পাশে গেলে এই একটা এই পাশে যোগ অবস্থা আছে, এই পাশে গেলে এটা বিয়োগ হয়ে যাবে। তার মানে টোয়াইস এক্স মানে 2x সমান হচ্ছে কত 23 থেকে 1 চলে গেলে 22। আমি যদি কাটাকাটি করি 2 আর 2 কে 22 দিয়ে কাটাকাটি করলে 22 কে 2 দিয়ে কাটালে 11 দুগুণা 22, অর্থাৎ আমার x এর মান হচ্ছে 11। ঠিক আছে, তাহলে আমাকে বলছে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 23। তাহলে আমার x এর মান 11 আসছে। তো আমার প্রথম ক্রমিক সংখ্যাটা x, তার মানে প্রথমটা হচ্ছে কত 11, x এর মান 11 মানে হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যাটা 11। পরেরটা হচ্ছে কত x প্লাস ওয়ান, অর্থাৎ 11 সাথে 1 যোগ করলে কত 12, অর্থাৎ দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা হচ্ছে আমার 12, তার মানে 11 12। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল আমার বীজগাণিতিক সূত্রের মাধ্যমে আমরা কি সমীকরণ গঠন করে আমরা ক্রমিক সংখ্যাগুলো বের করলাম। তো এই ধরনের যখন আমাকে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকবে এবং ক্রমিক সংখ্যাগুলো বের করতে বলবে, হ্যাঁ দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকবে এবং ক্রমিক সংখ্যাগুলো আমাকে বের করতে বলবে, তখন আমরা শর্টকাট অ্যাপ্লাই করে খুব দ্রুত করতে পারবো। হ্যাঁ, তো আমরা শর্টকাট গুলো একটু দেখে নিই। আমি প্রথম বড় সংখ্যাটা বের করবো। ঠিক আছে, তাহলে প্রথম বড় সংখ্যা আমার দুটো ক্রমিক সংখ্যা, ধরো আমি একটা 2 নিলাম একটা 3 নিলাম, এদের মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট। আর একটা ক্রমিক সংখ্যা নিলাম 4 নিলাম 5 নিলাম, এটা বড় এটা ছোট। ঠিক আছে, তার মানে ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে একটা বড় থাকবে একটা ছোট থাকবে দুইটার মধ্যে। তাহলে আমি এরকম যখন দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আমাকে দেয়া থাকবে, আমাকে ক্রমিক সংখ্যাগুলো বের করতে বলবে, তাহলে বড় সংখ্যাটা আমি বের করবো কিভাবে? আমাকে বড় সংখ্যাটা বের করার শর্টকাট টেকনিকটা হচ্ছে কি, আমাকে যে বর্গের অন্তরটা দেয়া থাকবে এই বর্গের অন্তরের সাথে আমি 1 যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমার বর্গের অন্তর হচ্ছে কত 23, 23 এর সাথে আমি 1 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 23 একে 24 আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে ভাগ 2। তাহলে কাটাকাটি গুলো কত হবে, 24 কে আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি 12, অর্থাৎ আমার বড় সংখ্যা হচ্ছে কত 12, বড় ক্রমিক সংখ্যা হচ্ছে 12।
আচ্ছা, ছোট সংখ্যাটা বের করার সিস্টেমটা কি? ছোট সংখ্যাটা বের করার সিস্টেমটা হচ্ছে সেম একইভাবে বর্গের অন্তর দেওয়া থাকে, বর্গ অন্তর লিখবো। বড় সংখ্যার ক্ষেত্রে 1 যোগ করব, আর ছোট সংখ্যার ক্ষেত্রে 1 বিয়োগ করব। একই করব, বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তো 23 থেকে 1 চলে গেলে কত? 22 ভাগ হচ্ছে কত? 2। তাহলে কাটাকাটি গুলো কত হবে? 11 দিয়ে গুণা, কাটাকাটি গুলো কত হবে? 11 দিয়ে গুণা 22, অর্থাৎ 11। তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে 11। তাহলে আমার ছোট সংখ্যাটা হচ্ছে 11, বড় সংখ্যাটা হচ্ছে কত? 12। আনসার হচ্ছে 11 আর 12। তাহলে আমাকে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি দেয়া থাকে, সেই দুইটা ক্রমিক সংখ্যা আমি যদি বের করতে চাই, এভাবে বের করতে হবে। বড় সংখ্যাটা হচ্ছে কি, ওই ক্রমিক সংখ্যার বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার বড় সংখ্যাটা বের হবে। আর এই ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ছোট সংখ্যাটা। ঠিক আছে? আচ্ছা, আমার এবার প্রশ্ন হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, অর্থাৎ বর্গের অন্তর দেওয়া আছে, বড় সংখ্যাটা বের করতে বলছে। তাহলে খেয়াল করো তো, আমি যদি একবারে বীজগাণিতিক সূত্র দিয়ে বের করতে চাই আমার অনেক সময় নষ্ট হবে। তাহলে আমরা কিভাবে জানি? আমরা জানি যে যদি দুইটা সংখ্যার বর্গের অন্তর আমাকে দেয়া থাকে, অবশ্যই তারা কি হবে? ক্রমিক হবে। দুইটা ক্রমিক সংখ্যার যদি বর্গের অন্তর আমাকে দেয়া থাকে, তাহলে বড় সংখ্যা বের করার সিস্টেমটা হচ্ছে কি? বড় সংখ্যা বের করার সিস্টেমটা হচ্ছে যে বর্গের অন্তর আমাকে দেওয়া আছে ওই বর্গের অন্তরটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে হবে। তাহলে বর্গ অন্তর 199, এটার সাথে 1 যোগ করলে এটা হয়ে যাবে কত? 199 সাথে 1 যোগ করলে 200 হয়ে যাবে। এই 200 কে যখন আমি 2 দিয়ে ভাগ করব, সমান কত? সমান হচ্ছে 100। তার মানে আমার বড় সংখ্যাটা হচ্ছে কত? 100। আমাকে যদি ছোট সংখ্যাটা বের করতে বলতো, বড় সংখ্যাটা যদি 100 হয়, আর সংখ্যাগুলো যেহেতু ক্রমিক, ছোট সংখ্যাটা হবে তার চেয়ে 1 কম, অথবা মানে হচ্ছে কত? 99। ঠিক আছে, ছোট সংখ্যা 99। আর আমি যদি বের করতে চাই, সূত্র দিয়ে বের করতে চাই, বড় সংখ্যাটার ক্ষেত্রে আমি কি করতাম? বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। আর ছোট সংখ্যাটার ক্ষেত্রে আমি কি করব? এই বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, সেটা 99 আসবে। আচ্ছা, আমাদের এখন যে প্রশ্নটা, একটি সংখ্যা 100 থেকে যত বড়, 100 থেকে যত বড়, 320 থেকে ঠিক ততটুকুই ছোট, সংখ্যাটি কত? এরকম যত বড় তত ছোট। কোন একটা সংখ্যা থেকে, একটা সংখ্যা কোন একটা সংখ্যা থেকে যত বড় আর একটা সংখ্যা থেকে ঠিক ততটাই ছোট, এরকম যখন আমাকে সংখ্যাটি বের করতে বলবে, আমরা কি করব? আমরা সংখ্যা দুটোটা যোগ করে, সিম্পল সংখ্যা দুটোটা যোগ করব। এই দুটোটা সংখ্যাকে, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে প্রশ্নে, এই দুটো সংখ্যা যোগ করব। যোগ করে কি করব? প্রথমে যোগ করব, যোগ করে এই যোগফলকে 2 দিয়ে ভাগ করে দিব। তার মানে 100 যোগ 320, তারপর আমি 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 100 আর 320 যোগ করলে কত হবে? 420 হবে। 2 দিয়ে ভাগ করব, তাই 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণা 4, 2 একে 2, 0, অর্থাৎ 210। সংখ্যাটি হচ্ছে কত? 210। তাই আমি আরেকবার রিপিট করতেছি, যে আমাকে যদি বলে যে একটা সংখ্যা 100 থেকে যত বড়, 320 থেকে তত ছোট, অর্থাৎ একটা সংখ্যা কোন একটা সংখ্যা থেকে যত বড় আর একটা সংখ্যা থেকে ঠিক ততটুকুই ছোট, সংখ্যাটা আমাকে যদি বের করতে বলে, খুব সিম্পল। সংখ্যাটা হচ্ছে কিরকম? যে আমাকে যে দুটো সংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে, এই দুটো সংখ্যা যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে সংখ্যাটা আসবে ওইটাই হচ্ছে আমার সেই সংখ্যাটা। ঠিক আছে? আমাদের পরবর্তী প্রশ্নটা কি? একটা সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে ঠিক ততটুকুই ছোট, সংখ্যাটি কত? সেম আগের প্রশ্নটাই, যে কোন একটা সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যা থেকে যত বড় হবে আরেকটা সংখ্যা ঠিক ততটুকুই ছোট হবে, সংখ্যাটা আমাকে যদি বের করতে বলে, তাহলে আমি কিভাবে বের করব? যে যে দুটো সংখ্যা আমাকে প্রশ্নে দেওয়া আছে, এই দুইটা সংখ্যাকে আমি যোগ করে দিব। 650 যোগ 820, তারপর সিম্পল 2 দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। ভাগ করলে যেটা আসবে সেটাই आंसर। তাহলে 650 আর 820 যদি আমি যোগ করি, যোগফল হবে 1470। ঠিক আছে, 1470। আর 2 দিয়ে যদি আমি ভাগ করি কত হবে? 735। आंसर হবে কত? 700। কারণ 1470 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল হবে 735। তার মানে আমার সংখ্যাটা হচ্ছে কত? সংখ্যাটা হচ্ছে 735। আচ্ছা, তো আপনাদের ক্লাসগুলো যদি ভালো রাখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিয়মিত ক্লাসগুলো যেহেতু আপনি আপলোডের সাথে সাথে যদি দেখতে পারেন, তার জন্য আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার যে সহপাঠীরা আছে, যারা জব প্রিপারেশন নিচ্ছে, একটু ভালো গাইডলাইন পেলে ম্যাথটা ভালো করতে পারবে চাকরি পরীক্ষাতে, তাদের জন্য উপকার হবে। ঠিক আছে, তো আপনি নিজেও ক্লাসগুলো করবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি ক্লাসগুলো পারতেছেন, আপনার করতে হচ্ছে না, তারপর আপনি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের ফলে যারা ক্লাস মানে বেসিক থেকে গণিতটা শিখতে যাচ্ছে তাদের উপকার হবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই।